মেশানো সবজি, ডিম, মাছ, মাংস, ভাত। টাটা টাটা। এই রুমটার ভিতর কি সুন্দর সাজাইছিলাম, একটা ছবি দিয়ে দেবো এখনই। খেপসা মান্দি দুইটার সাথেই এত মজা লাগে না। তোমাদের লাল চা দিতে আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই আল্লাহর রহমতে ভালো আছি। আসছে মালিহা, মোহিত আসছে। নিজ দিয়ে নিয়ে আসে। আমার লিফটে উঠে আসতে পারে না, ভয় পায়। বলে না বাবা, তোমাদের লিফটে ভয় পাই। কাশি হয়েছে হঠাৎ, আর এই জায়গাটা তো ওই তো বলবো না, ধীরে সুস্থে সব কিছু। আমি একটু একটু করে প্রতিদিন যেটুকু পারছি একটু একটু ক্লিপস নিয়ে সেগুলোই শেয়ার করতেছি তোমাদের সাথে। বসে কথা বলবো এই ব্যাপারে পরে। আমার মন এখন অনেক খারাপ। আসছে এই মোহিত, ওঠো। ওয়ালাইকুম সালাম। এই মোহিত, ওটা কি দেখো তুমি? ওতে আসছো? ওতে যাবা বাচ্চায়? কি কোথায় আইফোন? ফুল উপরে। আসো আসো মোহিত, আসো। ভাবি ভিতর। মোহিত, আমরা কোথায় যাই? মোহিত, মুথু, মুথু, মিন্নু। সহজে যায় না তো বাহিরে। তুমি বোর হয়ে গেছো? বোর হয়ে গেছো? হ্যাঁ, এদিকে তাকাও। কথা বল না কেন? কথা বলো। টাটা দিছো? দাদা টাটা করে নিয়ে এসেছে আমাদের জন্য। ওই এদিকে আসো। গেল কই? আছে। আম্মা অনেক খাবার নিয়ে আসছে এখানে। ডিম নিয়ে আসছে, মাছ নিয়ে আসছে, সবজি, মাংস। তো ঘটনা হয়েছে, আম্মা ঠিক 11:30টার সময় আমাকে কল দিছে, বলে করো কেন? বলছে চা খাচ্ছি। বলে রান্না করো না? বলছে মন তো ভালো না, ইচ্ছা করে না। করবো, তারপরও করবো। এরপর আম্মা বলে কিচ্ছু রান্না করা লাগবে না, একটু ভাত বসাও খালি, আমি আসতেছি, তরকারি যেগুলো আছে ওগুলোই নিয়ে আসতেছি, যা রান্না করতেছি বাসায়, তারপরে আমরা একসাথে খাবো। তো আব্বাকে রেখেই আসছে, কারণ কিছু করার নাই। যেহেতু আমার কাছে আসছে, আব্বাকে খাবার টাবার দিয়েই আসছিলো। আর এদিকে মালিহা বলে যে আমিও বুবুকে দেখতে যাব, তো এই জন্য মালিহাও চলে আসছে। আর ভাবি তো এই টাইমে স্কুলে থাকে, আর মাহিদও থাকে না বাসায়। যাই হোক, এরপরে আসলো তারা। আসে খাওয়া দাওয়ার পরে এই যে আসিফের আব্বু মোহিতকে নিয়ে খুব খুব সে বিজি। তার ফুপাকে সে খুবই লাইক করে। সে ফুপার কাছে বসে, ফপ্পা ফপ্পা বলে, সে ফুপার কাছ থাকে। আর আমি তো হয়েছি তার ফুতিরেও সে খুব লাইক করে। এখন বড় হইতেছে তো, এখন চিনতেছে আমাদেরকে, এই আর কি। সে আমার বাসায় আসার জন্য সে সব সময় উদ্গ্রীব হয়ে থাকে, বলে ফুতির বাসায় যাব, ফুতির বাসায় চলো। তো আজকেও সে বলছিল যে আমি বেড়াতে যাব। কোথায় যাব? ফুতি যাব। তারপরে আম্মা বলে ঠিক আছে চলো ফুতি। সত্যি? আম্মুর সাথে যাও, সাজে যাও। তুমি যাবা না? না না, যাইতে পারবে না। ঠিক আছে, তুমি সোফায় বসে বসে সুন্দর করে ইয়া করো, কার্টুন দেখো। কার্টুন দেখতেছে। ওকে ওকে বলো, বলো ওকে। ব্যস্ত সে। এরপরে আমার একটা বান্ধবী আছে, ওই যে ঢাকা গেছিলো, ও আবার আমার বাসায় আসছে।
জানে যে আমার মন খারাপ, সেই জন্যই আসে, প্রায় আসে। তো ও আবার রোজা আজকে, ও বৃহস্পতিবার সোমবারে রোজা রাখে, তো ও রোজা রয়েছে, তো আসছে। তো আমি আবার সাথে সাথে বলি কি কি দেবো ওকে ইফতার। তো ও বলে, ও ওই জন্য ওই নিয়ে আসছে কি জানি, ওই আলুর চপ পেঁয়াজ এগুলো নিয়ে আসছে, বলে না না এগুলোই খাবো না। বলছে না এগুলো খেলে কি হয়। পরে আমি আমার আসলে যেহেতু মন ভালো না, তো বাজার টাজারেও যাই না, বাজার টাজারও করা হয় না ওইভাবে, ছেলেদের জাস্ট কোনো রকম একটু খাবার দিচ্ছি এই আর কি। তো এই জন্য আমি সাথে সাথে রুটি ডিম দিয়ে দুধ দিয়ে যে ফ্রেঞ্চ টোস্ট করে ওইটা করে নিচ্ছি, যে এটা ইফতারে সবাই পছন্দ করে আমার ইফতার। আর ইফতারের যে সামগ্রীগুলো ওগুলো তো এখন বাসায় থাকে না নর্মালে, সেজন্য ওগুলো তো দেওয়া যাবে না। তো একবার চাইছিলাম মোগলাইও বানাই, পরে দেখি ইচ্ছা করে না, শরীর ভালো লাগে না, হ্যাঁ গলার পাশে ব্যথা, হ্যাঁ কেমন জানি লাগে, ভালো লাগে না, মনের ভিতরে অস্থিরতা। পরে চিড়া দই দিয়ে মাখাইয়া দিছি লেবুর শরবত, আর এইটা বানাইছি। আর ও নিয়ে আসছে কিছু খাবার, আসেফকে পাঠাইছি জিলাপি নিয়ে আসার জন্য দোকান থেকে, এই আর কি। তো আসেফ সেই কখন গেছে, আজানও দিয়ে দিছে, কিন্তু আসেফ জিলাপিও নিয়ে আসছে না এখনও। তো ভাবলাম যে থাক এগুলো দিয়ে আপাতত। তো বলছে আমার চিড়া হইলে আর কিচ্ছু লাগবে না। তুমি এখন চলে যাচ্ছ, চলে যাচ্ছ বাসায়, বাসায় আসো, চলো 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 আসো, ফুপাকে বললে আসো, বল টাটা বাবাই। সাবধানে সেই জায়গা দিয়ে ব্যথা পাইও না, আস্তে আস্তে আস্তে, এহে খালি ব্যথা পাই। আসিফ ভাই এখন বিজি, আসিফ ভাই রুমে, সবাই চলে যায়। সরে ওইটা একটু ডাইকা টেবিলে করে সরাই ফেলো। চলো নিচ পর্যন্ত আমরা যাই, চলো মুহিত চলো। তো আমি যে নিচে নামাইয়ে দিয়ে আসবো। আর আম্মা লিফটে উঠতে খুব ভয় পায়, কারণ হয়েছে যে আম্মার ধারণা লিফট যদি না খুলে বন্ধ হয়ে যায়, সেজন্য। তো আমার ওই বান্ধবীর মেয়ে সুন্দর করে লিফট জি গ্রাউন্ড ফ্লোরে চাপ দিছে। আম্মা আবার বলতেছে তুমি তো কি সুন্দর চাপ দিছো, আর আমি তোমার মেয়েকে ডাকি, আয় এসে আমাকে নিয়ে যা। এখন মালিহা আবার বলে যে মোহিত পারে চাপ দিতে, মোহিত এরকম করে মানে তো মালিয়া বলতেছে যে আমি আম্মুর সাথে আসলেও বুবু তোমাকে ডাকে, কারণ আম্মুর ধারণা যে লিফটে যদি আমরা আটকা পড়ে যাই, সেই জন্য হাসি, এইটা নিয়ে হাসাহাসি করছি কতক্ষণ। আম্মা বলে আম্মা এরকমের মেডিকেলে লিফটে একবার উঠছে, তখন লিফট বন্ধ হয়ে গেছিলো, কীভাবে যেন লক হয়ে গেছিলো, পরে লিফট তো খুলে না, মনে হয় কারেন্ট টারেন্ট গেছিলো, যাই হোক পরে অনেক পরে লিফট খোলা হয়েছে, সেই থেকে আম্মার খুব ভয়, এই জন্য লিফটে সহজে উঠতেই চায় না। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আম্মা সাবধানে যাও, বৃষ্টি হয়েছে। টাটা টাটা। ফুটি বলো, ফুটি যাইও বাসায়, বাসায় যেও বলো, বলো ফুটি বাসায় যেও, বলে কি জানো, ফুটি আস, ফুটি আস, ফুটি আস, ফুটি আস, ফুটি আস না, আমার ওর সাথে যাইতে নিষেধ করে, বলে ফুটি আস না, আমার পিছে পিছে আস না। ওই যে আমাদের অটো এসে দাঁড়াই দিচ্ছে। তুমি তুমি মালিয়ার পাশে বসো, অটো মালিয়ার পাশে যাও। এই পাশে ইয়ে নাই, ইয়ে দেওয়া নেই, পরে কোলে নে, পরে কোলে নিয়ে নেই। মালিয়া এদিকে দে, এটা তুমি লাও না, তুই এর কোলে নে। না ভয় পাই না, বোঝো না। এই ওকে, আল্লাহ হাফেজ। তুমি কোথায় যাও? না না তুমি অনেক হাসছো আজকে, আসো বাসায় চলে আসো, আমি একা, বাসায় আসো। এই শোনো শোনো শোনো, এটা হচ্ছে পরের দিন বিকেলবেলা। আসিফের আব্বুকে বললাম চলো মামিদের বাসায় যাই, মামিকে দেখে আসি। মামা মারা গেছে, তারপর তো কিছুদিন আসা যাওয়া করছি, তারপর তো চলে গেছি ঢাকায়। তো আসার পর আর দেখা হয় নাই, ঢাকা দিয়ে আসছিও আজকে 4 দিন হয়েছে, এই জন্য এখানে আসলাম মামিকে দেখতে। দই বড়াটা মজা লাগছিল না? ওই যে দই বড়া বানিয়েছিলাম ওই রমজানের সময়, তো নানার বাসায় যে নিয়ে আসছিলাম, ওই যে খালাম্মা আসছিল,
তারপরে দই বড়া বানাই আসলাম। বলছে মুক্তা ভাবি আপনার দই বড়া যে এত মজা ছিল, এত মজা, আমার খুব ভালো লাগছে। আমার বলছে আবার যেদিন বানাবো সেদিন আবার নিয়ে আসবো অনেক। দই বড়াটা আসলেই, ওই দই বড়াটা খুব ভালো লাগে আমার। সোহেল ভাই বলছে পর আমার মনে হয় যে আসলেই আর একটু খাইতে ইচ্ছে করে দই বড়া। কিন্তু এখন তো ঠান্ডা খাবো না, তাছাড়া অন্য ভালো না। আরে মামা মামি সোহেল ভাই সবাই কান্দে। নাও কিরম কান্দে সোহেল ভাই, সোহেল ভাই কান্দো না। আরে কান্দতে আছে সোহেল ভাই, কান্দো না। কান্দো না, একলা তো ভালো লাগবেই না, বাবা নাই ভালো লাগবে কিভাবে। ভালো মানুষ ছিল সে, সারাক্ষণ মামিও কান্দে সোহেল ভাইও কান্দে। আমার বলে কি মুক্তা ভাবি এই জায়গায় থাকো, এই যে এই রুমটার ভিতরে আমারে থাকতে বলে, বলে তুমি এইটার ভিতরে এসে থাকো। আমার আমার বাসা দেখবে কে তাইলে, ভাল লাগে না, বলে একটুও ভাল লাগে না। সারিয়ার ভাই আর তুমি এই বাসাটা এই রুমে থাকো। আচ্ছা আমি একটা কথা বলি, আমার যে বিয়ে হয়েছিল না সোহেল ভাই, আমার বিয়ে কোন রুমে বসে সাজাইছিলাম মানে বলো তো, মানে যে ঘর, এই রুম, এই যে সোজা এই রুমটার ভিতর না সোহেল ভাই, এই রুমটার ভিতরে আমাকে পার্লার দিয়ে সাজাই। আমার নানা শ্বশুর বাসা আছে, আমার শ্বশুর বাসায় গেছি পরের দিন, তারপর নানা শ্বশুর বাসায় অনুষ্ঠান হয়েছে, সব কিছু হয়েছে, তারপর আমার ওই রুমে সাজাইয়ে রাখছে না। হ্যাঁ তোমার সারিয়ে ভাই আছে বিদেশে, তারপরে ওই রুমে বসে তারপরে টেলিফোনে তারপরে কবুল কবুল করাইছে। আল্লাহ, হ্যাঁ সে ওইখানে কবুল করেছে আর এখানে আমার কবুল করাইছে। আল্লাহ, এই রুমটার ভিতর কি সুন্দর সাজাইছিলাম, একটা ছবি দিয়ে দেবো না এখনই। আসলে এগুলোই হচ্ছে স্মৃতি, সেই কবের জিনিস দেখো এখনও ফ্রেমবন্দি হয়ে আছে। এটাই মানুষের লাইফ। যাই হোক, মাগরিবের পরে নামাজ পড়ে আমরা সবাই চা খাচ্ছি। চা বানাচ্ছে এখানে আমার ননদ শর্মি। তো আমরা চা খাবো, তো আমি একটু নাড়া দিলাম। চায়ের কালারটা ওদের এত ভালো হয় যা বলার মতো না। রান্না করে চাটা রান্না করে খায়, আমি দুধ মিশিয়ে খাই, ওরা রান্না করে খায়। যাই হোক, এরপর একটু চা খেয়ে তারপরে কিন্তু আমরা আবার বাসার দিকে রওনা হই। অবশ্য যাওয়ার সময় একটু টুকটাক জিনিসপত্রও কিনবো, রুটি টুটি এগুলো কী জানি লাগবে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। প্রতিদিনে একটু একটু ভিডিও করি, মন ভালো না থাকার জন্য ভিডিও করতে মন চায় না। হার্টবিটটা বেড়ে গেছে, কলিজা কাঁপে সারাক্ষণ ভয়ে, কারণ যেহেতু আমি টেস্ট করতে দিয়েছি, জানি না রিপোর্ট কী আসে সেই ভয়ে। তো এই জন্য যে সারাদিন বসে যে ভ্লগ করব সকাল থেকে রাত পর্যন্ত, সেটা হচ্ছে না। প্রতিদিনই কিছু না কিছু ভ্লগ তুলে রাখি, যেখানে যখন যেটা ভালো লাগে। আর ওইটাই আমি যদি যেহেতু একটু ভিডিও করা থাকে, কখনো ভয়েস ওভার, কখনো যেটা ছাড়া যায় এমনিতে, ওভাবে করে ছেড়ে দিচ্ছি। আমার এই যে দেখো কী সুন্দর ফুল ফুটেছে, আরও কয়েকটা ফুটেছিল, কিন্তু ওগুলো হয়ে গেছে, বুঝে গেছে। বুঝলে আমি আবার এটা নিয়ে যাই তুলে, তারপরে আমি একটা শুকিয়ে তারপর বক্সে রাখি। দেরি করে তাড়াতাড়ি ভিতরে শেষ কাও। কিন্তু তোমার সব গায়ে লাগে কাপড় চোপড়। আগে তো এই জামাটা টাইট হইতো, পেটটা ফাইটটা যাইতো একদম ঠস। কিন্তু হাত কমছে, কিন্তু হাত তো স্কিন টাইট ছিল, হাত টাইট ছিল। কিন্তু হাতও কমছে, দেখছো? কত কমছে, বগল টগল একদম হয়ে গেছে, লুজ হয়ে গেছে। আগের শরীর নাই তো তোমার। 1.5 মাস ভাত খাও না, একটা মানুষ যদি 1.5 মাস টোটালি ভাত রুটি বিস্কুট চিনি না খায়, মিষ্টি না খায়, সে তো শুকাই যাবে।
আগেই চলে আসছে। আমি এবার ওই দোকানের সামনে থামছি, একটু বাজার নিলাম, তেল নিলাম, তারপর কি জানি নিলাম, নুডলস নিলাম, তারপরে চিকেন সসেজ নিলাম, আসলে আব্বু নিছে ঢ্যাঁড়স, তারপরে বোম্বাই মরিচ ঘেরান আর পাটের শাক। তো আমাদের দুপুরে যে রান্না করছি ওই সাথে দেখা যাবে আর একটা কিছু লাগবে করা। তাই ভাবলাম যে পাটের শাকটা কি রাত্রে করবো, মুসুরির ডাল দিয়া করি, খাওয়া হইবে করলে। মানে লিফটে উঠলে বোঝা যায় এত গরম লাগে। বাসায় জায়গায় এইটা খুলবো, ওই যে আজকে ওই যে আর একটা জামা বানাইছিলাম না পাতলা একদম, ওইটা পরছি, কিন্তু উপরে তো একটা পরে রয়েছি, গরম তো গরমে লাগে। তারপরে চিন্তা করছি না এটা, তুমি যাও কই যাও কই যাও কই যাও কই। হ্যাঁ, শাকটা একদম তাজা, এগুলো একদম গ্রাম থেকে আনছে। আর বোম্বাই মরিচ একদম এত ভালো, বোম্বাই মরিচটা আমি বোম্বাই মরিচ দিয়ে জন্য আমার খাইতেও ইচ্ছা করছে, বলছে রান্না করি। ওরা কেউ না খাইলেও আমি খাবো, আমার ভালো লাগে পাট শাক। যদিও আমাদের দেশের মানুষরা কিন্তু রাতে শাকটা খায় না, আমি আমাদের সৌদি আরব থেকে অভ্যাস, সবই খাই, ঠিক আছে। কারণ এটা বাঁচতে হবে খুব সুন্দর করে, বড় বড় শাক তো এই মাথার এই জায়গাটা ফেলে দিতে হয়। রসুন আর পেঁয়াজ দিয়া পাট শাক বাগার দেবো। অলরেডি পাট শাকের মধ্যে এতখানি মরিচ দিচ্ছি, কিন্তু আরও একটু দেবো। এত ঘ্রাণ, কিন্তু ঝাল না, প্রচুর ঘ্রাণ, নাকের কাছে নেওয়া লাগে না, এত ঘ্রাণ এত ঘ্রাণ, এত চিকন একটা মরিচ, কি পরিমাণ যে ঘ্রাণ বলার মতো না। যাই হোক, এখন আমি এটা দিয়ে একটু এক্সট্রা বোম্বাই মরিচ দিয়ে দেবো। পাতিলটা বসে না, ছোটো পাতিল তো বসতে চায় না। দেশি রসুন দিয়ে আজকে বাগার দিতেছি, দেশি রসুন দিয়ে তো ছোটানো যায় না বেশি। হয়তো এরকম জ্বলতেছে কেন, দিলে আর কালার করলে হয়তো করছে দিয়ে দিই। মুলাকিয়া, অ্যারাবিকে বলে মুলাকিয়া পাট শাককে। রিয়াদে এরকম পাট শাকের পাতা প্যাকেটে ফ্রোজেন কিনতে পাওয়া যায়, মুলাকিয়া। আমরা যে আছে না, কী জানি বলো ওইটাকে, যে ম্যাগি কিউব দিয়ে রান্না করে, শুধু চাল না, শুধু ওইটাকে পানি দিয়ে ম্যাগি কিউব দিয়ে একটু কাঁচামরিচ দিয়ে হালকা ওইটা রান্না করে রসুন দিয়ে বাগার দেওয়ার পরে ওইটা খেপসা মান্দি দুইটার সাথেই এত মজা লাগে বলার মতো না। একদিন করবো করে, আমি কিন্তু ভিডিও দেবো। আগে কত রেসিপি তোমাদের দেখাইতাম, ইউনিক আনকমন রেসিপিগুলা, কিন্তু এখন না হয় না, কিন্তু আবার শুরু করবো ইনশাল্লাহ। আসিফের আব্বু রাতের বেলা কিছু খাবার রেডি করে রাখে, আমি দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা চাইলে এগুলো খেতে পারেন। এখানে হচ্ছে বাদাম আর কাঁচা বুট, কাঁচা বাদাম, এটাকে আসিফের আব্বু ভিজিয়ে রেখেছিল গতকালকে রাতের বেলা। তো অনেক টাইম যখন ভেজানো হয় তখন দেখা যায় সে এটা পানি ফেলে ফ্রিজে রেখে দেয়। তো ফ্রিজে দেখা যায় 7 দিন পর্যন্ত সে রাখে, বা যতটুক পরিমাণ খায় ওই হিসাব করে সে রেখে দেয়। তো সেটা দেখা যায় আস্তে আস্তে করে এখান থেকে একটু নেয়, এই যে নিয়েছে, সাথে তিল তিসিও থাকে অনেক সময়। তারপরে এখান থেকে সে ওটস নেবে কিছুটা, তারপরে এটাকে সে রাতের বেলা টক দই দিয়ে মেখে রেখে দেয় টেবিলের উপরে। এটা ফ্রিজে রাখে না, যেটা খাবে, আর যেটা এই যে বক্সে, এটা ফ্রিজে রেখে দেবে। অনেক সময় দেখা যায় রাখতে রাখতে লাস্টের দিকে এর ভিতর থেকে মানে অঙ্কুরিত যে বীজটা বের হয়ে যায়, যেটা ভিতরে গজটা বের হয়ে যায়। গজ ফোটানো জিনিস খাওয়া কিন্তু শরীরের জন্য অসম্ভব রকম ভালো, ঠিক আছে। তো আসিফ রাব্বু একটু ওটস নিয়েছে, আর এখানে একটা পানি রেডি করেছে, এটার ভিতরে দারচিনি, জিরা, মেথি, এই 3টা ব্লেন্ডারে ব্লেন্ড করা। এই পানিটা রাতে ভিজিয়ে রাখে, সকালে পানিটা খেয়ে ফেলে, এই আর কি। আসলে এই যে 1.5 মাসের বেশি হয়েছে এই ভাত রুটি বা কার্বোহাইড্রেট জিনিসগুলো, চিনি, এগুলো বাদ দিয়ে দিয়েছে। তার পরিবর্তে সে একটা তো দেখালাম সকালে এই টাইপের জিনিসগুলো খায়, আর দুপুরে তো সবজি খায়, মাছ মাংস, রাতেও সেম, বিকেলবেলা আর সে কফি খায়, সারাদিনে 2-3 বার কফি খায়, ব্ল্যাক কফিটা খায়, চাটা খায় না। আর লাল চা কারো বাসায় গেলে হয়তো লাল চা খায় চিনি ছাড়া, আদা লেবু টেবু দিয়ে। তো এভাবেই সে চলছে তার নিয়ম মতো। আর বিকেলে বাদাম টাদাম এগুলো খাচ্ছে,
খাচ্ছে, আর ফ্রুটস খেলেও হয়তো একটা কলা খায় এখান থেকে নিয়ে, এই টাইপের, মানে খুব বেশি খাচ্ছে না ফল ফ্রুটস, মিডিয়াম খাচ্ছে। মেইন কথা কি, তুমি যদি মেডিসিন না নাও কখনোই, যে আমি মেডিসিন খাবো না, আমি একদম নর্মাল মানুষের মতো জীবনযাপন করব, তাহলে তুমি একদম ভাতটা যদি কিছু টাইমের জন্য একদমই বন্ধ রাখো, ভাত রুটি চিনি, তাহলে তোমার একদম নিয়ন্ত্রণে যখন আসবে তখন তুমি স্বাভাবিক মানুষের মতো আবার খেতে পারবা। তবে মাপতে হবে বারবার। তো সে সেটাই করছে, ওষুধ ছাড়া নিজেকে কন্ট্রোল করা এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা, সেটাই সে রাখছে। হ্যাঁ, তো তার 6-এরও কম থাকে তার ডায়াবেটিসের মাত্রা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গুড মর্নিং। কালকে আমি আর ব্লগ করতে পারিনি, কারণ আমার শরীর খারাপের সাথে সাথে মনটা বেশি খারাপ শরীরের থেকেও, যার জন্য আমি আর ভিডিও কালকে বানাতে পারিনি। সকালে উঠে চাটাও দেখেন ফিনিশ করি নাই, ইচ্ছাই করে না। তারপরে আমি ভাবলাম যে আজকে আবার একটু ব্লগ শুরু করি। কালকে তো রান্না করছিলাম রাতে, আমি কিন্তু রাতে খেতেও পারি নাই, মনে করেন খাইই নাই। তো যাই হোক, এই গেছে কালকার কাহিনী। আজকে কি করব না করবো এখন পর্যন্ত কিছুই জানি না, দেখি আর কি। তো দোয়া করবেন সবাই, আল্লাহ জানি সুস্থতা দান করেন অতি দ্রুত, আর মনটাও জানি ঠিক হয়ে যায়। তো আমার টেস্টের রেজাল্ট আসার কথা, মানে রিপোর্ট আসার কথা হচ্ছে, ওরা বলে দিয়েছে 19 তারিখ, তারপরেও বলছে যে 19 তারিখ, তারপরেও ওই মেসেজ আসবে। তো মেসেজ আসলে আমার আবার রিপোর্ট আনতে যেতে হবে, তারপরে ওটা নিয়ে আবার ডাক্তারের কাছে যেতে হবে, সেই ভয়ের ভিতরেই আছি। এই আর কি কাহিনী। তো আজকের ব্লগটা দেখি যে একটু একটু করবো, হয়তো মন ভালো না, কিন্তু আপনারা সবাই আমার কাছে ব্লগ আশা করেন, অনেকেই আমাকে কমেন্ট করেন, আপু ব্লগের জন্য ওয়েট করতে থাকি, তখন খুব খারাপ লাগে। আর একটা কথা বলি, আমার জন্য তো আপনারা সবাই এত দোয়া করছেন যে আমি মানে এত খুশি। আমার আমার বন্ধু বান্ধব যারা আছেন, যারা আমার একদম খুব কাছে, যাদের কাছে আমি গেছি, তারা কিন্তু প্রতিনিয়ত আমার খোঁজ খবর রাখছেন। তারপরে তারা কল দিয়ে দিয়ে জানছেন। তারপরে আমার আত্মীয় স্বজন, আমার কাছের আত্মীয় স্বজন যারা যারা জেনেছে, তারা কিন্তু আমাকে কল দিয়ে খোঁজ খবর রাখছে যে আমার শরীর এখন কেমন। এই আমার মামি শাশুড়ি কানাডায় থাকে, সে, তারপরে আমার খালা আমেরিকায় থাকে। বিশেষ করে যারা বাইরের দেশগুলোতে থাকে, তাদের দেল থাকে বেশি নরম, আমি খেয়াল করেছি। তাদের আত্মীয় স্বজনের জন্য বেশি পরাণটা পড়ে। যাই হোক, তারা এত ব্যস্ততার মাঝেও আমাকে কল দিয়ে বারবার খোঁজ নিচ্ছে, ভরসা দিচ্ছে ইনশাল্লাহ কিচ্ছু হবে না, আল্লাহ ভরসা। তারপর বরিশালে আমার বন্ধু, মানে বন্ধু বান্ধব বলতে তো বান্ধবী, আর বন্ধু বলতে ছেলে বন্ধু তো আর না, সবই বান্ধবী। ওটা জাস্ট কথার কথা ভেবে বলি। ওরাও আমাকে কল দিয়ে দিয়ে খোঁজ নিচ্ছে, কিরে কিচ্ছু হবে না, তুই এত ঘাবড়াস কেন, এই সেই, আমরা দোয়া করতেছি, আল্লাহ ভরসা। আম্মা তো সেকেন্ডে সেকেন্ডে ফোন দেয়, আম্মার তো মন খারাপ হয়ে থাকে, আম্মা কল দিয়ে দিয়ে আমার খোঁজ খবর নেয়। আমার হাজব্যান্ড আমার সারাক্ষণ আমাকে চেষ্টা করে কিভাবে আমাকে মন ভালো রাখবে, সন্তানেরা চেষ্টা করে, আশপাক কল দিয়ে খবর নেয়, আম্মু কিচ্ছু হবে না, তুমি এত টেনশন করো না, কিচ্ছু হবে না, এই আর কি। তো ঠিক আছে, ব্লগ একটু একটু করেই দিচ্ছি, ওভাবে গুছিয়ে যে সকাল থেকে রাত পর্যন্ত ব্লগ, এই 2-3-4 দিন হয়তো দেওয়া হবে না, এরপর থেকে ইনশাল্লাহ দেব আবার, যেটুক পারি ওইভাবে করে দেব। তো ঠিক আছে, চলেন আজকে দেখি কি কি করি না করি। অনেক সুন্দর নুডলস বানাইছে আমার আর ভাইয়ের জন্য। শরীর খারাপ দেখা ভিডিও করে না, আমি বলছি মাত্র যে ভিডিও করো। তুমি তো ভিডিও করতে পারতাম না, করবো ভিডিও তো ডেইলি লাইফেরই ব্লগ দেন না। সবাই দোয়া করবেন আমার জন্য। ডিশ মাছের রান্না আমার মজা হয়েছে না, আমি তো ক্যামেরায় ধরা যাচ্ছে না। খাওয়া শেষ। পাট শাকের ডাল, ওটাও খুব মজা হয়েছে। আম্মু বসবে, নামাজ পড়ছে সবাই। এই আমাদের লাঞ্চ আজকে। ভাত ভুট্টা একদম মনে হয় যেন কাঁচা মাছ। অনেক ভাত নিচ্ছে, আসলে এত ভাত আমরা নেই। কিন্তু খুব কম ভাত দিছি, কিন্তু না, এরকম ওই কাঁচা, ঝোলের জন্য হয়ে গেছে। হ্যাঁ, এরকম কাঁচা মাছ রান্না করা খুব টাফ, খুব সুন্দর হয়েছে। আসেফ আর আফিফ রেই যাচ্ছে। মাছের ব্যাপারে কিছু জানি না, কিন্তু নুডলস মজা হয়েছে। তো মজা হয়ে গেছে। বোমা মিষ্টা কালকে নিয়ে নেই, খাওয়া শেষ। আসেফ খেতে বসো।